মিস্টার কিম অ্যান্ড মিস্টার জিওন বিজনেস পার্টনার, তাছাড়া তারা খুব ভালো বন্ধু। তারা তাদের বন্ধুত্বটা গভীর করার জন্য ডিসিশন নেয় তাদের ছেলে মেয়েদের বিয়ে দিবে। মিস্টার কিমের একমাত্র মেয়ে কিম তেইয়ং আর মিস্টার জিওনের একমাত্র ছেলে জিয়ন জংকুক ছোটবেলা থেকে দুইজন দুজনকে চিনে, তাই তারাও আপত্তি করে নাই। সকল নিয়মকানুন মেনে অনেক ধুমধামে জংকুক আর তের বিয়ে দেওয়া হয়। বিয়ের দিনই জংকুকের বাবা জংকুকের হাতে 2টা টিকিট ধরিয়ে দেয় আর বলে, আজকেই তুমি বৌমাকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছ। শোনো, অস্ট্রেলিয়ায় কিন্তু তোমাকে আমি শুধু হানিমুন করার জন্য পাঠাচ্ছি না। আমার বিজনেসের কাজে আমাকে অস্ট্রেলিয়া যেতে হতো, কিন্তু তুমি যখন বিয়ে করে নিয়েছো তাহলে তোমারও তো কিছু দায়িত্ব আছে। আজ থেকে তুমি দীর্ঘদিনের জন্য অস্ট্রেলিয়াতে থাকবে আর ওখানে থেকে আমার বিজনেস দেখাশোনা করবে। আর সেজন্য বৌমাকে সঙ্গে নিয়ে ওখানে চলে যাও। জংকুক তেকে নিয়ে অস্ট্রেলিয়াতে পাড়ি জমায় আর ওখানে তারা তাদের বাংলোতে ওঠে। তারপরে তাদের সংসার জীবন স্টার্ট হয়। জংকুকের বাচ্চা, তুই আর কত ঘুমাবি? ঘুম থেকে ওঠ, এখনই ওঠ বলছি, না হলে লাত্তি মেরে বিছানা থেকে তোকে আমি এখনই ফেলে দেব। তাড়াতাড়ি ওঠ বলছি। তে বেবি, আমি আরেকটু ঘুমাই না? এমন কেন করছো? আমাকে আরেকটু ঘুমাতে দাও প্লিজ। রাতে অনেক লেট করে ঘুমিয়েছি, আমি আরও ঘুমাবো। তুই ঘুমাবি মানে? না, তুই ঘুমাতে পারবি না। তুই এক্ষুনি ওঠ আর যে ফিডার নিয়ে আয়। তোর মেয়ে কান্না করছে, তুই কানে শুনতে পাচ্ছিস না? জান প্লিজ, আমি আর একটু ঘুমাই, প্লিজ তুমি এনে দাও। জংকুক কথাটি বলার সাথে সাথে এক ধাক্কা মেরে তে ওকে বিছানা থেকে ফেলে দেয়। জংকুক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং তের দিকে তাকায়। তখন তে জংকুককে বলে, কি বললি তুই? আমাকে? তুই আমার দিকে তাকিয়ে দেখতো, আমি কি ফিডার বানানোর অবস্থাতে আছি? তুই কি আমাকে ফিডার বানানোর অবস্থাতে রেখেছিস? ওকে সরি বেবি, তুমি এতটা রাগ করো না। তোমার এই সময় এত রাগ করা ঠিক না। আমি নিয়ে আসছি, আমি তেকুকির জন্য ফিডার বানিয়ে নিয়ে আসছি, তুমি শান্ত হয়ে বসো। জংকুক তাড়াতাড়ি করে কিচেনে যায় এবং তেকুকির জন্য দুধ গরম করতে থাকে। দুধ গরম করতে করতে দুধটা একটু বেশি গরম হয়ে যায়। অন্যদিকে তে তো রুম থেকে চিল্লাচিল্লি করছে, তেকুকি কান্না করছে, তাড়াতাড়ি ফিডার নিয়ে যেতে হবে। তখন জংকুক আর কী করবে, সেই দুধ আবার ওর ঠান্ডা করে ফিডারে ভরে এবং তারপরে রুমে নিয়ে যায় এবং ওর মেয়ে তেকুকিকে ফিডারটা দেয়। তেকুকির বয়স 2 বছর। ফিডার হাতে পেয়ে ও নিজে নিজে শুয়ে ফিডার খেতে শুরু করে। জংকুক চিন্তা করে যে যাক, তেকুকি ঠান্ডা হয়েছে, তো আমি এখন একটু ঘুমাই। জংকুক যখন আবারও বিছানাতে শুয়ে চোখটা বন্ধ করে, সঙ্গে সঙ্গেই ভিকুক কান্না করে দেয়। জংকুক এক লাফ দিয়ে উঠে বসে এবং ভিকুক কেন কান্না করছে সেটা দেখতে শুরু করে। তখন ও লক্ষ্য করে ভিকুক ডাইপারে পটি করে দিয়েছে। জংকুক আর কি করবে, সে নিজ হাতে তার ছেলের ডাইপার চেঞ্জ করে এবং ছেলেকে ঠান্ডা করায়, কিন্তু ও কান্না করে যাচ্ছে। তখন তে বলে, আরে গাধা, ওর খিদা লেগেছে, ওর জন্য ফিডার নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। বেচারা জংকুক আর কি করবে, আবারও ঘুম থেকে উঠে এবং কিচেনে গিয়ে ভিকুকের জন্য ফিডার বানিয়ে নিয়ে আসে। তারপরে নিজ হাতে ভিকুককে ফিডার খাওয়ায় এবং ঘুম পাড়ায়। তারপর ভিকুককে বুকের মধ্যে নিয়ে জংকুক নিজেও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর জংকুকের হাত ধরে কেউ টানছে। জংকুকের ঘুম ভেঙে যায় হাত ধরে টানাতে। জংকুক চোখ খুলে দেখে তে জংকুকের হাত ধরে টেনে ইশারা করে বলছে এখনই ঘুম থেকে উঠতে। তে কথা বলছে না, কারণ কথা বললে ওর বেবি দুটো উঠে পড়বে। জংকুক নিরুপায়, তে ওকে ইশারা করছে ওর এখন ঘুম থেকে উঠতেই হবে। জংকুক আস্তে করে ভিকুক আর তেকুকিকে বিছানায় শুয়ে সে নিজে বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং তের সামনে গিয়ে দাঁড়ায়। তখন তে জংকুকের দিকে 2টা হাত বাড়িয়ে দেয় এবং জংকুককে বলে, জংকুক আমাকে টেনে তুলো, আমি ওয়াশরুমে যাব, আমি ব্রাশ করবো, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসো প্লিজ। জংকুক তের হাত ধরে এবং তেকে বিছানা থেকে টেনে তোলে। তারপর ওকে ওয়াশরুমে যেতে সাহায্য করে। তে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয় এবং ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানায় বসে। জংকুক নিজে ফ্রেশ হয় এবং তাড়াতাড়ি করে কিচেনে যায়। কিচেনে গিয়ে তের জন্য ব্রেকফাস্ট তৈরি করে এবং ব্রেকফাস্ট এনে তের সামনে দেয়। তখন তে জংকুকের দিকে তাকায় এবং একটা স্মাইল দেয়। তারপরে সে ব্রেকফাস্ট করে। জংকুক তের স্মাইল দেখে তের মুখের দিকে তাকিয়ে সেও একটা স্মাইল দেয়। সে তেকে কিছুই বলে না। আসলে জংকুক আর তে অস্ট্রেলিয়াতে শিফট হয়েছে প্রায় 4 বছর। জংকুক আর তের 2টা বেবি আছে। তেকুকি জংকুকের মেয়ে, যার বয়স 2 বছর, আর ভিকুক জংকুকের ছেলে, যার বয়স 1 বছর। কিন্তু গুড নিউজটা হচ্ছে তে আবারও প্রেগনেন্ট, তার 7 মান্থ প্লাস হয়ে গেছে।
যে কারণে সে জঙ্কুক ছাড়া এক মুহূর্ত চলতেও পারে না। অলরেডি বিগত 2 বছরে সে 2টা বাচ্চার মা হয়েছে, তারপরে এখন 3 নাম্বারটা। তার শরীরের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, যে কারণে তার শরীরটা অনেক উইক। সেই জন্য জঙ্কুককে ছাড়া সে কোনো কিছুই করতে পারে না এবং জঙ্কুকের হেল্প ছাড়া সে তার বাচ্চাদেরকেও দেখাশোনা করতে পারে না। জঙ্কুক বেচারা আর কী করবে, নিজের সন্তান আর বউকে তো এভাবে একা ফেলে রাখতে পারে না। আর তারা এখন অস্ট্রেলিয়াতে আছে, যেখানে কোনো আত্মীয় স্বজনও নাই যে ওদের দেখাশোনা করবে। তাই জঙ্কুক বিজনেসের কাজ বাসা থেকেই করে এবং তার ছেলে মেয়ে এবং বউয়ের দেখাশোনা করে। 24 ঘন্টা জঙ্কুক বাসায় থাকে। সারাদিন ওর কাজ টেকুকি আর ভিকুকে গোসল করানো, খাবার খাওয়ানো, ওদের পটি পরিষ্কার করা, ওদেরকে ঘুম পাড়ানো, ওদেরকে নিয়ে খেলা করা, সমস্ত কিছু জঙ্কুকের একারই করতে হয়। তার উপর আবার তে জঙ্কুকের হেল্প ছাড়া উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। বছর বছর 2বার 2টা বাচ্চা হওয়ার কারণে ওর শরীরে প্রচুর পরিমাণে রক্তশূন্যতা আছে। তারপরে এখন আবার ও প্রেগনেন্ট। ডক্টর তো সাফ বলে দিয়েছে এবার আপনার প্রেগনেন্সি অনেক রিস্কে আছে, সো আপনি অনেক সাবধানে চলাফেরা করবেন। জঙ্কুক তেরও অনেক কেয়ার করে। সারাদিন 24টা ঘন্টা এই 3 জনের দেখাশোনা করতে করতে জঙ্কুক অনেক হাঁপিয়ে গেছে। সে বিজনেসের কাজেও ঠিকমতো মন দিতে পারছে না, বিজনেসে লস হতে শুরু করছে। জঙ্কুকের বাবা জঙ্কুককে ফোন দিয়ে নানান কথা শোনায়, রাগ দেখায় যে তোকে আমি বিদেশ পাঠালাম আমার বিজনেসের কাজে হেল্প হওয়ার জন্য, আর তুই ওখানে কি করছিস? তুই দেখতে পারছিস না ক্লায়েন্টসরা সবাই আমার সাথে রাগারাগি করছে, তোর কাজ ভালো হচ্ছে না, দয়া করে তুই কাজে মনোযোগ দে। জঙ্কুক অনেক আপসেট, সে কি করবে? একদিকে তার ফ্যামিলি, অন্যদিকে তার কাজ, মাঝখানে সে পড়ে গেছে অনেক বিপদে। বাবার কথাও শুনতে হয় তাকে। আজকেও জঙ্কুক অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং মিস করেছে। সে ঠিক টাইমে মিটিংয়ে যেতে পারে নাই, ক্লায়েন্টসরা চলে গেছে। আজকে জঙ্কুকের বাবা তাকে ফোন দিয়ে অনেক কথা শুনিয়েছে। জঙ্কুক ভীষণ আপসেট হয়ে সে বাসায় ফিরে আসতেই জঙ্কুককে দেখে ওকে ডাকতে শুরু করে, কিন্তু জঙ্কুক লিভিং রুমের সোফাতে বসে পড়ে এবং মাথা নিচু করে মাথায় হাত দিয়ে কি যেন একটা চিন্তা করতে লাগে। কিন্তু তো জঙ্কুককে রুম থেকে ডেকেই যাচ্ছে। কোকির নাকি খিদা পেয়েছে, তাকে ফিডার দিতে হবে। ভিকু কান্না করছে, উঠতে পারছে না বিছানা থেকে। জঙ্কুককে তাই ও ডাকছিল হেল্প করার জন্য, কিন্তু জঙ্কুক কোনো কথার কোনো উত্তর দিচ্ছিল না। সে বসে বসে তার বিজনেসের কথা ভাবছিল। আসলে সে শুনতেই পারছিল না, তার কান পর্যন্ত কথা আসছিলই না। অনেকক্ষণ ডাকতে হঠাৎ করেই একটা চিৎকার দিয়ে ওঠে। জঙ্কুক চিৎকার শুনে দৌড়ে রুমে যায়। রুমে গিয়ে দেখে ভিকুক বিছানা থেকে পড়ে গেছে। ভিকুক খুব কান্না করছে, সাথে কান্না করছে। জঙ্কুক কি করবে কিছু বুঝতে পারছে না। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওই সিন দেখছে। জঙ্কুক ভিকুকের কাছে যায় এবং ভিকুকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর দেখে ভিকুকের মাথা এক সাইডে অনেকটা জায়গা ফুলে গেছে। তখন কান্না করছিল আর ভিকুকের মাথায় হাত দিয়ে দেখছিল। তখন অনেক রেগে যায় এবং রেগে গিয়ে জঙ্কুককে অনেক কথা শোনাতে শুরু করে। তোর জন্যই আমার জীবনটা আজ এই অবস্থা। আমি নড়তেও পারি না, আমার বাচ্চাদেরকে দেখতেও পারি না। তুই কেমন বাবা হলি? তোকে কতক্ষণ ধরে আমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিলি না যে আমি তোকে ডাকছিলাম? আজ তোর জন্য আমার ছেলে মাথায় ব্যথা পেয়েছে, তোর জন্য আমার মেয়ে এখনো না খেয়ে শুয়ে আছে, ওকে আমি ফিডারটা তৈরি বানিয়ে দিতে পারছি না। তুই আমার এই অবস্থার জন্য দায়ী। তুই ওয়ান মোর করতে করতে আমার জীবনটা মোড়ে এনে আটকে দিয়েছিস। আজ তোর জন্য আমি প্যারালাইসিসের রোগীর মতো বিছানায় পড়ে আছি, আর তোকে আমি ডাকছি, তুই কেন শুনছিলি না? তোর জন্য আমার ছেলে কেন ব্যথা পেল? অফিস দেরি করে যাওয়ার কারণে মিটিং ক্যান্সেল হয়ে গেছে। বাবা তাকে এমনিতেই অনেক কথা শুনিয়েছে, তার উপর আবার রাগ দেখাচ্ছে। জঙ্কুকের রাগ উঠে যায়। সে গালে একটা চড় মেরে দেয় এবং সঙ্গে সঙ্গে বিছানায় বসে চুপ করে কান্না করতে থাকে। তখন জঙ্কুক রাগে ওই রুম থেকে চলে যায়। গাইস, জঙ্কুক আর মধ্যে কি সবসময় এরকম ঝামেলা লেগে থাকতো, নাকি আগে তাদের মধ্যে রোম্যান্স হতো, ভালোবাসা হতো? সেটা জানার জন্য আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। জঙ্কুক আর অস্ট্রেলিয়া আসার পর তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। ব্যস্ত তার সংসার গোছাতে, আর জঙ্কুক ব্যস্ত কে দেখতে। লিভিং রুমটা গোছাচ্ছিল আর জঙ্কুক কেই দেখছিল। যখন কাজ করছিল তখন জঙ্কুক পিছন দিক দিয়ে এসে তেকে জড়িয়ে ধরে এবং ঘাড়ে কিস করতে শুরু করে। তখন জঙ্কুককে বলে, ছাড়ো, কি করছো এসব? আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? না বেবি, আমি তো দেখতে পাচ্ছি তুমি কাজ করছো, কিন্তু তোমার কাজের থেকেও আমার কাজ বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। যা, কি বলে দুষ্ট একটা। ছাড়ো বলছি, ছাড়ো, এখন আমি ব্যস্ত, এখন আমাকে ধরবে না, আমার কাছেও আসবে না তুমি।
ওহ তে, তুমি বললে আমি শুনবো নাকি? আমি এখন পর্যন্ত তোমার সাথে ফার্স্ট নাইট কাটাই নাই। আমি এখন সব করব আর তুমি আমাকে কিছুই বলতে পারবে না। প্লিজ প্লিজ জান, বোঝার চেষ্টা করো। আমার এখন তোমাকে লাগবে, আমার এখন তোমাকে চাই। আই নিড ইউ রাইট নাও। জঙ্কুক প্লিজ ছাড়ো আমাকে। কোনো কথা হবে না। জঙ্কুক তেকে লিভিং রুমের সোফাতে শুয়ে দেয় এবং তের উপরে উঠে পড়ে এবং তে ঠোঁটে করতে শুরু করে। অনেক সময় এভাবেই ঠোঁটে কিস করতে থাকে। তেও জঙ্কুকের তালে তাল মিলিয়ে জঙ্কুকের ঠোঁটে কিস ব্যাক করতে থাকে। দুজনেই অনেক অ্যাগ্রেসিভলি একজন একজনকে কিস করছিল। এভাবে আস্তে আস্তে জঙ্কুক তের ঠোঁটে কিস করা ব্রেক করে দেয় এবং তের নেকে কিস করতে থাকে। তারপর আস্তে আস্তে দুজনের মধ্যে লাভ মেকিং শুরু হয়। জঙ্কুক লাভ মেকিং ব্রেক করে তের মুখের দিকে তাকায় এবং তের ঠোঁটে সফট কিস করে এবং তেকে বলে, জান ইউ আর সো হট, সো সেক্সি। আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই তো বাবা বলার সাথে সাথে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। আই লাভ ইউ সো মাচ। কথাটি শেষ করতেই তে জঙ্কুকের ঠোঁটে একটা কিস করে দেয় এবং তাদের মধ্যে আবারও লাভ মেকিং স্টার্ট হয়। তে বারবার জঙ্কুককে বলে, জঙ্কুক লিভিং রুমে না, চলো রুমে যাই। কিন্তু জঙ্কুক তের কোনো কথাই শুনে না, সম্পূর্ণভাবে তের কথা ইগনোর করে এবং লিভিং রুমের সোফাতেই হওয়া শুরু হয়। তখন তে বারবার জঙ্কুককে জিজ্ঞাসা করছিল যে এখানে কেন, আমরা রুমে যাই। কিন্তু জঙ্কুক তের কথা কেটে তেকে বলে, লাভ, আমি সব জায়গাতেই তোমার সাথে এটা করব আর এক্সপিরিয়েন্স নিব। প্লিজ তুমি আমাকে না করো না, আমি যা করছি আমাকে করতে দাও। কথাটি শেষ করে জঙ্কুক আবারও তের হওয়া শুরু করে। তারপর তে জঙ্কুকের কথাতে রাজি হয়ে যায় এবং তারা দুজনের সাথে হয়। অনেক সময় পর যখন দুজন সাইড হয়ে যায় তখন দুজনকে জড়িয়ে ধরে লিভিং রুমের সোফাতে রেস্ট করতে থাকে। এভাবে অনেক সময় কেটে যায়। কিছু সময় পর তে জঙ্কুককে বলে, জান আমি এখন ফ্রেশ হতে চাই, প্লিজ আমাকে একটু ওয়াশরুমে দিয়ে আসো। কথাটি শোনার সাথে সাথে জঙ্কুক তেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায় এবং ভেতর থেকে ডোর লক করে দেয়। তখন তে জঙ্কুককে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো? আমি একা ফ্রেশ হতে পারবো, তুমি বাইরে যাও। কিন্তু জঙ্কুক তের কোনো কথাই শোনে না। সে আবারও তের সাথে করা শুরু করে দেয়। তখন তে বলে, জঙ্কুক ওয়াশরুমের ভিতরে আবারও শুরু হয়ে যাচ্ছ, প্লিজ এখন আর না, তুমি এখন আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হতে চাই, আমার অনেক কাজ আছে। কিন্তু জঙ্কুক তের কথা পুরোপুরি ইগনোর করে দেয় এবং তেকে আবার করতে শুরু করে। তে বারবার বারণ করছিল, তাকে ছাড়তে বলছিল, কিন্তু জঙ্কুক কোনো কথাই শুনছিল না। জঙ্কুক খুব ভাবে তে সারতে থাকে। তে বাধা দেওয়াতে জঙ্কুক তেকে বলে, প্লিজ তে, প্লিজ ওয়ান মোর টাইম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। প্লিজ জঙ্কুক এখন না, আর ওয়াশরুমে তো না, পরে হবে, যা হবে, এখন তুমি যাও। কিন্তু জঙ্কুক তের কোনো কথা শুনে না। জঙ্কুক তের ঠোঁটে করতে শুরু করে। এভাবে অনেক সময় করার পর জঙ্কুক তেকে বলে, বেবি আমি এটা ওয়াশরুমেও করতে চাই, ওয়াশরুমে করার এক্সপিরিয়েন্স কেমন আমি সেটা চাই, প্লিজ ওয়ান মোর টাইম, প্লিজ তুমি আমার সাথে এটা কন্টিনিউ করো প্লিজ। তখন তে জঙ্কুকের কথায় রাজি হয়ে যায় এবং তারা ওয়াশরুমে আবার হতে শুরু করে। এভাবে অনেক সময় কেটে যায় এবং দুজনের কাজ শেষ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। তে তো ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, এতটা ক্লান্ত হয়ে পড়ে যে সে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। জঙ্কুক আর কি করবে, সে তের সাথে গিয়ে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবে সারাদিন কেটে যায়। দুজনের ঘুমই সন্ধ্যায় ভাঙে। সন্ধ্যায় ঘুম ভাঙতেই তের অনেক খিদা লাগে। সে তাড়াতাড়ি করে কিচেনে যায় এবং রান্না করতে শুরু করে। তে মনোযোগ দিয়ে রান্না করছিল। কিছুক্ষণ পরেই জঙ্কুকের ঘুম ভেঙে যায়। সে তের কাছে যায় এবং পেছন দিয়ে তেকে জড়িয়ে ধরে এবং তের ঘাড়ে কিস করতে শুরু করে। জঙ্কুক প্লিজ, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এখন রান্না করছি, আমাকে ছেড়ে দাও। প্লিজ বেবি ওয়ান মোর টাইম, প্লিজ আমার এখন লাগবে, আই নিড ইউ। জঙ্কুক প্লিজ, আই এম হাংরি রাইট নাও। ইয়েস বেবি গার্ল, আই এম হাংরি টু। আর আমি এখন তোমাকে খেতে চাই, প্লিজ তে ওয়ান মোর টাইম, প্লিজ তে। আমি কিচেনেও এটা এক্সপিরিয়েন্স করতে চাই, তুমি আমাকে না করতে পারো না, আমি তোমার হাজব্যান্ড, তোমার আমার কথা শুনতেই হবে। কথা বলেই জঙ্কুক তের সাথে কিচেনে শুরু হয়ে যায়। জঙ্কুক তেকে কোলে করে কিচেনের সেলফের উপরে বসায় এবং তেকে থাকে আর এক হাত দিয়ে তে খুলতে থাকে। এভাবে তে
আর জঙ্কুক আবারও কিচেনে হয়। এভাবেই চলছিল তাদের জীবন। জঙ্কুক যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই তের সাথে meet হতো, আর তেই কিছু বললে শুধু বলতো ওয়ান মোর বেবি। একবার বলে যে কয়বার করতো সেটা কোনো ঠিক নেই। তে প্রথম খুব ভাল লাগতো, কিন্তু একটা সময় সেও খুব বিরক্ত হয়ে যেত। কিন্তু জঙ্কুকের শক্তির কাছে আর জঙ্কুকের জিদের কাছে তে কিছুই করতে পারতো না। এরকম করতে করতেই তে প্রেগনেন্ট হয় এবং তে কুকির জন্ম হয়। তে কুকির জন্মের পর জঙ্কুক অনেক খুশি হয় এবং তেকে অনেক আদর করত এবং তে কুকিকেও অনেক আদর করত। আদরের মাত্রাটা এতটাই বেড়ে গিয়েছিল যে জঙ্কুকের এই সমস্ত পাগলামি আরও বাড়তে শুরু করে। তাই 1 বছরের মাথায় আবার ভিকুকের জন্ম হয়। তে ভেবেছিল এবার হয়তো জঙ্কুকের এক্সপিরিয়েন্স করার চাহিদাটা কমবে আর ওর এই সমস্ত ফিজিক্যাল টর্চারটা একটু কমবে, কিন্তু না। জঙ্কুক তো ইন্টারন্যাশনাল প্লে বয়, তার ভেতরে রোম্যান্স কিছুতেই কমে না। আর সেটার ফলে এখন তে আবারও প্রেগনেন্ট, তাই তের মেজাজটা এখন আরও বেশি খিটখিটে হয়ে থাকে। জঙ্কুক বুঝতে পারে ওর কারণে তের এই অবস্থা। পরপর 3 বছর 3 বার প্রেগনেন্ট হওয়ার কারণে তের শরীরটাও এখন অনেক দুর্বল। তারপরে তো আবার জঙ্কুকের টর্চার আছেই। সব কিছু মিলিয়ে তের আর এখন এই সমস্ত কিছুই ভালো লাগে না। জঙ্কুক বুঝতে পারে সব কিছু ওর জন্যই হচ্ছে, তাই ও নিজে থেকেই তে কুকি আর ভি কুকির সমস্ত দায়িত্ব পালন করে, তার সাথে তের দেখাশোনাও করে। আর এগুলার চাপে পড়ে ওর বিজনেসের দিকে থেকে মন একেবারেই উঠে গেছে, যার কারণে আজ এই ঘটনাটা ঘটলো। তার উপরে আজ আবার বাবার সাথেও ওর এত বড় একটা ঝগড়া হলো। বেচারা কি করবে, সে তার নিজের ওপরে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। তেকে দেখলেই সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এটাই হলো তার একমাত্র প্রবলেম। জঙ্কুকের এই রকম আচরণে তে অনেক কষ্ট পায় এবং চুপ করে কান্না করতে থাকে। অন্যদিকে জঙ্কুকও কান্না করছিল, তারও ভালো লাগছিল না তের সাথে এই রকম খারাপ বিহেভিয়ার করে। সে চুপ করে কান্না করতে থাকে। তে জঙ্কুককে একবারও তার রুমে ডাকে নাই, আর জঙ্কুকও নিজে থেকে একবারও রুমে আসে নাই। এভাবেই কিছু সময় কেটে যায়। হঠাৎ জঙ্কুকের মোবাইলে একটা ফোন আসে। জঙ্কুক ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা ফোন করেছে। জঙ্কুক ভয়ে ভয়ে আর কিছুটা অভিমানে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতে জঙ্কুকের বাবা জঙ্কুককে বলে, আমাদের আর অস্ট্রেলিয়াতে থাকতে হবে না, যত দ্রুত সম্ভব তোমরা দেশে ফিরে আসো। আমি বুঝতে পারছি যে তুমি বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছ, তাই অফিসের কাজে মনোযোগ দিতে পারছো না। এখানে চলে আসো, এখানে আমি আছি, তোমার মা আছে, সার্ভেন্ট আছে, সবাই মিলে তোমার বাচ্চাদেরকে দেখাশোনা করব, আর কোনো সমস্যাই হবে না। তুমি যত দ্রুত সম্ভব চলে আসো। জঙ্কুক তার বাবার কথা মতো 2 দিনের ভিতরেই টিকিট বুক করে এবং তে আর বেবিকে নিয়ে দেশে ফিরে আসে। তে একটা কথাও বলে নাই এই 2 দিন জঙ্কুকের সাথে, আর জঙ্কুক তের সাথে কথা বলার সাহসই পাচ্ছিল না। দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। জঙ্কুক চাচ্ছিল তের সাথে কথা বলার, কিন্তু তে জঙ্কুককে পুরোপুরিভাবে ইগনোর করছিল। আর জঙ্কুকের অনেক কষ্ট হচ্ছিল তের এই রকম আচরণে। এভাবেই দেখতে দেখতে 2টা মাস কেটে যায়। জঙ্কুক আর তে নিজেদের বাড়িতেই আছে। তে কুকি আর ভিকুককে দেখার জন্য বাড়িতে অনেক মানুষ আছে, তার সাথে ওদের দাদা দাদিও আছে। জঙ্কুকের এখন আর বিজনেস করতে কোনো অসুবিধাই হয় না। সে রেগুলার অফিস যায় এবং তার কাজ খুব ভালোভাবেই করে। জঙ্কুক প্রতিদিনই অফিস থেকে বাসায় ফিরে এসে দেখে বেবিস আর তে সবাই ঘুমিয়ে গেছে। তের সাথে আর জঙ্কুকের কথা বলা হয় না। জঙ্কুক বেচারা কী করবে, তারপর সেও তের পাশে গিয়ে শুয়ে পড়ে। জঙ্কুকের এই বিষয়টা তে বুঝতে পারছিল, কিন্তু তে জঙ্কুকের সাথে একটা কথাও বলতো না। সে যতটুকু সম্ভব জঙ্কুকের কাছ থেকে দূরে থাকতো এবং দূরত্ব বজায় নিয়ে থাকার চেষ্টা করত। আজ 2 মাসের বেশি হয়ে গেছে জঙ্কুক আর তে একে অপরের সাথে কথা বলে না। তের বুক ফাটে তো মুখ ফোটে না, আর জঙ্কুক সাহস করেই উঠতে পারে না তের সাথে কথা বলার, আর সময়ও পায় না। জঙ্কুক আর তের সাথে কথা না বলে থাকতে পারছিল না। জঙ্কুকের ভিতরটা পড়ে যাচ্ছিল, সে পাগল হয়ে যাচ্ছিল তের সাথে কথা বলার জন্য। জঙ্কুক আজকে ডিসিশন নিয়েই নিয়েছে যে কোনো মূল্যে সে তের সাথে কথা বলবে। জঙ্কুক দ্রুত অফিস থেকে বাসায় আসে এবং বাসায় এসে ও সোজা নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। জঙ্কুক আস্তে আস্তে করে তের কাছে যায় এবং তের পাশে গিয়ে বসে এবং তের হাত দুটো ধরে। তে নিজের হাতে কারো স্পর্শ অনুভব করতেই চোখ খুলে দেখে জঙ্কুক সামনে বসে আছে। তে জঙ্কুকের মুখের দিকে তাকায় এবং দেখতে পায় জঙ্কুক কান্না করছে। তে আশ্চর্য হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে, আর কান্না করছে দেখে ও অনেক অবাক হয়। তখন জঙ্কুক তের হাত ধরে বলে, আই এম সরি তে,
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার শরীরের ওই অবস্থাতে আমার তোমার গায়ে হাত তোলা একেবারেই উচিত হয় না। এতে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কি করব বলো, আমি লাইফ নিয়ে পুরোপুরি ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। অফিসের প্যারা, তার উপর আবার বাচ্চা সামলানো, তার উপর আবার বাবার কথা শোনানো, সব কিছু মিলিয়ে আমি পুরোপুরি ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। আমি কি করেছি বুঝতে পারি না। এতে আমি কত বড় ভুল করে ফেলেছি। তে আসলে তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আমি যদি নিজেকে একটু কন্ট্রোল করতাম কিংবা নিজেকে কন্ট্রোল করতে পারতাম, তাহলে আজ তোমার এই অবস্থা হতো না। তে প্লিজ প্লিজ তে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার চোখের দিকে তাকাতে পারছি না। তুমি আমার সাথে কথা বলো না, আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। তুমি আমার সাথে কথা না বললে আমি বাঁচবো না তে। তুমি আমাকে মাফ করে দাও তে। জঙ্কুক, কান্না করছো কেন? প্লিজ জঙ্কুক, কান্না করো না। আমার তোমার চোখের পানি একদমই সহ্য হয় না। আমি তো তোমাকে মাফ করে দিয়েছি। তে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তাহলে তুমি এখন পর্যন্ত আমার সাথে একটা কথা কেন বলো নাই? কিভাবে কথা বলবো বলো? তুমি তো একটা বারের জন্য আমার কাছে আসো নাই, আমার সাথে কথা বলো নাই। তুমি কাছে না আসলে আমি কার সাথে কথা বলবো? তে তুমি আমার বিহেভিয়ারে অনেক কষ্ট পেয়েছো তাই না? প্লিজ তে তুমি কষ্ট পেও না। আমি আর কখনোই তোমার সাথে এই রকম ব্যবহার করব না। যত যাই হোক, লাইফে যতই ফার্স্ট্রেটেড হই না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, আমি কখনোই তোমাকে এর মধ্যে টানবো না। আমি তোমার সাথে আর কখনোই খারাপ ব্যবহার করব না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তুমি এই ব্যাপারটা নিয়ে মনে একটু কষ্ট রেখো না তে। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। তুমি আমার ভালোবাসার দিকে তাকিয়ে এই কষ্টটুকু ভুলে যেও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সকল কষ্ট ভুলে যাব, কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। কি কি প্রমিস তে? তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু একবার বলেই দেখো। বুঝে বলছো তো? তারপরে কিন্তু আর কথা ঘোরাতে পারবে না। হ্যাঁ তে, আমি বুঝে শুনেই বলছি। তুমি একবার বলো আমি কি করব। জীবনে কখনোই আর আমার সাথে ওই সমস্ত ব্যাপার নিয়ে এক্সপিরিয়েন্স করবে না, আর ওয়ান মোর করবে না। যদি তুমি আমার এই কথাটা রাখো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। কি কি বলো এসব? যা, এটা কিভাবে সম্ভব? আমি তো এসব করা ছাড়া থাকতেই পারবো না। এই তো তোমার আসল রূপটা বের হয়ে আসলো। আমি তো এখন বুঝতে পেরেছি তুমি কেন আমার কাছে এসেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা করলে তুমি খুশি তো? তারপরে কিন্তু আবার বলতে পারবে না হাজব্যান্ড আনরোম্যান্টিক হয়ে গেছে। আর তোমার 3টা বাচ্চা হয়েছে দেখে আমি আর তোমাকে আগের মতো আদর করি না, ভালোবাসি না। না, কখনোই বলবো না। তুমি শুধু একবার প্রমিস করো, তুমি নর্মাল ব্যবহার করবে আর কোনো প্রকার এক্সপিরিয়েন্স করবে না আমার উপর। ঠিক আছে, আমি প্রমিস করছি আমি আর তোমাকে নিয়ে কোনো এক্সপিরিয়েন্স করব না, আর আগের মতো তোমাকে জ্বালাবো না। কিন্তু তুমি আমার সাথে কথা বলবে আর আমার সাথে রাগ করে থাকবে না। জঙ্কুকের কথাতে অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে এবং জঙ্কুকের ঠোঁটে সফট কিস করে। জঙ্কুক অনেক খুশি হয়ে যায় এবং সেও কিস ব্যাক করে। এভাবে বাকি কয়টা দিন কেটে যায়। দেখতে দেখতে তের ডেলিভারির সময় চলে আসে। তেকে হসপিটালে ভর্তি করা হয়। তের ফুটফুটে আরেকটা ছেলে হয় যার নাম রাখা হয় কুকি। এভাবেই দিন কাটতে থাকে। তে ওর 3 বাচ্চা আর শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। কুকির বয়সও 6 মাস হয়ে যায়। তে সারাদিন ওর বেবিদেরকে নিয়ে ব্যস্ত থাকতো। অন্যদিকে জঙ্কুক অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। সে খুব সকালে অফিসের কাজে চলে যেত এবং অনেক রাত্রে বাসায় ফিরত। জঙ্কুক আর তের মধ্যে ভালো করে দেখা হতো না, কথাও হতো না। জঙ্কুক প্রতিদিন অফিস থেকে ফিরে বাসায় এসে দেখতো বাচ্চারা আর তে ঘুমিয়ে গেছে। আবার ঘুম থেকে অনেক সকালে উঠে অফিস চলে যেত। তে তার 3 বাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার ওর হাজবেন্ডের উপর লক্ষ্য করার মতো সময় ছিল না। ভাবে অনেকগুলো দিন কেটে যায়। হঠাৎ একদিন তের সাথে দেখা করতে তের বেস্ট ফ্রেন্ড জিমিন আসে। জিমিনকে দেখে তে অনেক খুশি হয়, আর তের সাথে দেখা করতে পেরে জিমিনও অনেক খুশি হয়। ওরা দুজন মিলে বাচ্চাদের সাথে খেলছিল আর গল্প করছিল। তখন হঠাৎ জিমিন তেকে বলে, তে জঙ্কুকের কী অবস্থা, জঙ্কুক কেমন আছে? তখন তে জিমিনকে বলে, আমি কি করে জানবো? আমি জানি না জঙ্কুক কেমন আছে। জঙ্কুকের সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না। জঙ্কুক খুব সকালে অফিসে যায় আর অনেক রাতে ফিরে। কি কি বলছিস তে এসব? এটা তো ভালো লক্ষণ না। কি কি ভালো লক্ষণ না জিমিন? কি বলতে চাচ্ছিস তুই? তোর মনে আছে আমাদের ক্লাসে একটা মেয়ে পড়তো, আয়ু? তোর আয়ুর কথা মনে আছে? হ্যাঁ মনে আছে তো, ওই তো ফর্সা করে চিকন করে মেয়েটা। আয়ু? কেন, আয়ুর কি হয়েছে? আয়ুর তো বিয়ে হয়ে গিয়েছিল।
ওর বিয়ের 1 বছরের মাথায় ওর প্রথম বাচ্চাটা হয়, তারপরে 2.5 বছরের মাথায় ওর দ্বিতীয় বাচ্চা হয়। প্রথম বাচ্চাটা হওয়ার পর সব কিছু ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় বাচ্চা হওয়ার পর আয়ু ওর বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ওর হাজব্যান্ড সারাদিন অফিস থাকতো, খুব রাতে অফিস থেকে ফিরতো। আয়ু সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত হতো যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। ওর হাজব্যান্ডের দিকে কোনো নজরই ছিল না, হাজব্যান্ডকে একটুও কেয়ার করতো না। তারপর সেকেন্ড বাচ্চাটা হওয়ার পর আয়ুর হাজব্যান্ড বাইরে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, আর সেটা আয়ু জানতে পারে। ওদের মধ্যে অনেক ঝামেলা হয়, এক পর্যায়ে গিয়ে ওদের ডিভোর্স হয়ে যায়। এখন আয়ু 2টা বাচ্চা সহ ওর বাবার বাড়িতেই থাকছে। কি বলছিস জিমিন? এইসব আমাকে কেন বলছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। এগুলো আমাকে বলার কি আছে? দেখতে আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা কর। তুই এতটাও ছোট না যে আমার কথাটা বুঝতে পারছিস না। তাছাড়া যার তার জিনিস তার সামনে রাখা উচিত। এতটা কেয়ারলেস হলে জীবন চলে না। আমি আশা করব তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। তারপর জিমিন আর তে আরও কিছুক্ষণ গল্প করে, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। তারপর জিমিন তের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। জিমিন চলে যাওয়ার পর তে জিমিনের কথাগুলো ভাবতে থাকে। জিমিনের কথায় যুক্তি আছে। আমার হাজবেন্ডের ওপর একটু কেয়ার করা উচিত। আমি একেবারে কেয়ারলেস হয়ে গিয়েছি জঙ্কুকের প্রতি। বাচ্চা কাচ্চা আছে তো কি হয়েছে? আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি শুধুমাত্র আমার হাজবেন্ডই হওয়া উচিত। আমি এখন থেকে আর এই ভুল করব না। এই জঙ্কুককে এখন থেকে পুরোপুরি কেয়ার নেব। একটা ওয়াইফের হাজবেন্ডের ওপর যতটুকু কেয়ার নেওয়ার দরকার আমি ততটুকু কেয়ারই নেব। পরের দিন বৃহস্পতিবার থাকায় অফিস আওয়ার হাফ ছিল, তাই জঙ্কুক বিকেলে বাসায় চলে আসে। জঙ্কুক বাসায় ঢুকে দেখে তে দাঁড়িয়ে আছে। তে লাল টকটকার একটা ড্রেস পরেছিল, লাল লিপস্টিক লাগিয়ে জঙ্কুকের জন্য ওয়েট করছিল। জঙ্কুক তের দিকে তাকিয়ে মগ্ন হয়ে তেকেই দেখছিল। তেকে আজ অনেক সুন্দর লাগছিল। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। তারপরে তেকে জিজ্ঞাসা করে, তে বেবিরা কোথায়? বাসায় কোনো শব্দ পাচ্ছি না কেন? মানুষগুলো কোথায় গেল? তখন তে জঙ্কুককে বলে, বাসায় আজ কেউই নাই। বেবিরা ওর নানু আর দাদুর সাথে বেড়াতে গেছে, কাল আসবে। বাসায় শুধু তুমি আর আমি আছি। কি ব্যাপার, আজ আমার ওয়াইফি অন্যরকম মুডে আছে মনে হচ্ছে। অন্যরকম মুডে থাকতেই পারি, সেটা কি অস্বাভাবিক কিছু? অবশ্যই অস্বাভাবিক, কারণ তোমার তো এই রকম মুডে থাকার কথা না। আর তাছাড়া তুমি আমার কাছ থেকে যে প্রমিস নিয়েছো, এই প্রমিসের কারণে আমি চাইলেও আমার ভেতরের মোডগুলোকে অন করি না, সমস্ত মোডগুলোকে আমি অফ করেই রেখেছি। জঙ্কুকের কথাটা শেষ হতেই তে জঙ্কুকের কাছে যায় এবং জঙ্কুককে জড়িয়ে ধরে। তারপরে জঙ্কুকের ঠোঁটে করে এবং জঙ্কুককে বলে, তুমি জানো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকের দিনটাতেই আমার লাইফের সব থেকে স্পেশাল মানুষটা জন্মগ্রহণ করেছে, যাকে আমি অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। হ্যাপি বার্থডে লাভ, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক করে রেখেছো মুড অফ, আর মুড অফ করতে হবে না, তোমার মুডটা একটু অন করো। আমি তোমার মুড অন দেখতে চাই আগের মতো। এইটা কি আমার বার্থডে গিফট নাকি? কেন বেবি, এটা যদি তোমার বার্থডে গিফট হয় তাহলে কি তুমি খুশি না? অবশ্যই। কিন্তু বেবি, আমি যদি একবার আমার মুড অন করি তাহলে তোমার অবস্থা কি হবে সেটা কি ভেবেছো? জান, ভেবে রেখেছি, সেটা নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না। ওকে সুইটহার্ট, তাহলে আজকে আবার প্রথম থেকে নতুন করে এক্সপিরিয়েন্স করব তোমার উপরে। খাটি শেষ করে জঙ্কুকদের ঠোঁটে কিস শুরু করে। তেও করছিল, দুজনকে খুব ডিপভাবে কিস করছিল। এভাবে অনেক সময় একসাথে কিস করার পর জঙ্কুক তেকে কোলে করে রুমে নিয়ে যায় এবং তের উপরে উঠে শুয়ে পড়ে। তারপর তাদের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়। 3 থেকে 4 ঘন্টা একটানা লাভ করার পর যখন দুজন সেট হয়ে যায় তখন জঙ্কুক তেকে ছাড়ে। কিছুক্ষণ তের সাথে তেকে জড়িয়ে ধরে ওভাবেই জঙ্কুক শুয়েছিল। তারপর হঠাৎ করে জঙ্কুক আবারও তের উপরে উঠে পড়ে এবং আবারও স্টার্ট হয়ে যায়। তে কিছুই বলছে না। অনেক দিন পর জঙ্কুকের কাছে আসতে পেরে, জঙ্কুকের ভালোবাসা পেয়ে তের অনেক ভালো লাগছিল। তাই তে জঙ্কুকের কোনো কিছুতেই জঙ্কুককে না করছিল না। জঙ্কুক বারে বারে নানান রকমভাবে তের সাথে এই সব কিছু করছিল এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছিল, কিন্তু তে কিছুই বলছিল না। অনেক দিন গ্যাপ হওয়ার কারণে দুজনের ভেতরের উত্তেজনাটা একটু বেশিই ছিল, তাই তেও এনজয় করছিল জঙ্কুকের এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোকে। বাসাটা পুরোপুরি ফাঁকা ছিল, যার কারণে এই সমস্ত মেকিংয়ের এক্সপিরিয়েন্স নিতে জঙ্কুকের কোনো অসুবিধাই হচ্ছিল না। সারা রাত দুজনের মধ্যে এই সমস্ত কিছুই চলছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর জঙ্কুক আবারও লাভ
করে। তারপরে যখন সকালে ব্রেকফাস্ট করার পর জঙ্কুক আবারও তের সাথে নতুন এক্সপিরিয়েন্সে করে। তারপর দুপুরে লাঞ্চ শেষ করার পর জঙ্কুক আবারও নতুন স্টাইলে করে, নতুন এক্সপিরিয়েন্স নেয়। তারপর রাতের বেলা আবারও তের সাথে বেকিং করে এবং ক্লান্ত হয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। রাত 3টার সময় হঠাৎ করে জঙ্কুক ঘুম থেকে উঠে পড়ে এবং তেকে ডাকতে শুরু করে। তে এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে আর জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে জঙ্কুক, এত রাতে আমাকে কেন ডাকছো? তখন জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলে, জান, তোমার দেওয়া বার্থডে গিফটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি অনেক খুশি হয়েছি তোমার কাছ থেকে এই বার্থডে গিফটটা পেয়ে। ওহ জঙ্কুক, এত রাতে এই কথা বলার জন্য তুমি আমাকে ঘুম থেকে উঠিয়েছো? এটা তুমি সকালেও বলতে পারতে। চলো এখন ঘুমাবো। নো তে, এখন ঘুমাতে পারবো না তে, প্লিজ ওয়ান মোর টাইম। কি জঙ্কুক, এখন কিন্তু বেশি হচ্ছে। প্লিজ বেবি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। কথাটি শুনেই তে বিছানা থেকে উঠে আর দৌড় দিতে লাগে। জঙ্কুক সাথে সাথে লাফ দিয়ে বিছানা থেকে নামে এবং তেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে এবং বিছানায় এনে ফেলে দেয়। নিজেও তের উপরে উঠে পড়ে। আর জঙ্কুক তো ইন্টারন্যাশনাল প্লে বয়, সে তো কিছুতেই তেকে ছাড়বে না, তো তাদের মধ্যে এটা তো চলবেই। আর এইভাবেই ওদের জীবন চলতেই থাকে। আর আমার স্টোরিটা এখানেই শেষ হয়ে গেল।